এবার ভারত তার নিজের তৈরি করা জালেই এমনভাবে আটকে পড়েছে যেখান থেকে মুক্তির পথ পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি দিল্লির একটি বিস্ফোরণকে কেন্দ্র করে ভারত তার পুরনো চেহারায় ফিরে আসে এবং কোনো প্রকার প্রমাণ ছাড়াই বাংলাদেশকে সরাসরি হুমকি ও দোষারোপের খেলায় মেতে ওঠে। কিন্তু দিল্লি হয়তো কল্পনাও করতে পারেনি তাদের এই আগ্রাসী নীতির জবাবে ঢাকা কতটা কঠোর এবং নির্ণায়ক পদক্ষেপ নিতে পারে। এবার বাংলাদেশ এমন এক পাল্টা চাল দিয়েছে যা ভারতের আঞ্চলিক আধিপত্যের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে পারে। খবর অনুযায়ী ভারতের লাগাতার হুমকি ও চাপের মুখে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ এবার পাকিস্তানের সাথে একটি জরুরি প্রতিরক্ষা চুক্তি সম্পাদনের দিকে এগিয়ে যাচ্ছে। যে পাকিস্তান একসময় শত্রু রাষ্ট্র ছিল, বর্তমান ভূ রাজনৈতিক সমীকরণে সেই পাকিস্তানের সাথেই সামরিক সহযোগিতার পথে হাঁটছে ঢাকা। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি মোদী সরকারের জন্য মাথায় আকাশ ভেঙে পড়ার মতো এক পরিস্থিতি। ঘটনা শুরু দিল্লির একটি বিস্ফোরণকে কেন্দ্র করে। গত 10 নভেম্বর দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যেখানে অন্তত 13 জন নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলো এর দায় সরাসরি বাংলাদেশের ঘাড়ে চাপানোর খেলায় মেতে ওঠে। ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া তাদের গোয়েন্দা সূত্রের কথা বলে একটি প্রতিবেদন ছাপে, যেখানে দাবি করা হয় পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর-ই তৈয়বার প্রধান হাফিজ সাইদ বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে এই হামলার ছক কষেছে। এই প্রতিবেদনটি ছিল পুরোপুরি ভিত্তিহীন এবং সুপরিকল্পিত। বিন্দুমাত্র তথ্য প্রমাণ ছাড়া একটি সার্বভৌম দেশের উপর এত বড় একটি সন্ত্রাসী হামলার দায় চাপিয়ে দেওয়া যে চরম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচায়ক, তা ভারতের গণমাধ্যমগুলো আবারও প্রমাণ করেছে। তাদের এই দাবির পেছনে মূল উদ্দেশ্য ছিল দুটি: আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করানো এবং ঢাকার উপর তীব্র কূটনৈতিক চাপ সৃষ্টি করা। তবে ভারত সম্ভবত ভুলে গিয়েছিল আজকের বাংলাদেশ আর অতীতের সেই অবস্থানে নেই। বাংলাদেশ এখন একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র, যারা নিজেদের সম্মান এবং নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপোষ করতে প্রস্তুত নয়। ভারতের এই বানোয়াট অভিযোগের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবেই গর্জে ওঠে বাংলাদেশ। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন অত্যন্ত কঠোর ভাষায় এর জবাব দেন। তিনি সাফ জানিয়ে দেন, যাই ঘটুক না কেন ভারতীয় মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবে, কিন্তু এই অভিযোগ বিশ্বাস করার মতো কোনো কারণ নেই। কোনো বুদ্ধিমান ব্যক্তি এসব বিশ্বাস করবে না। তার এই বক্তব্য ছিল সুস্পষ্ট এবং বলিষ্ঠ। বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে মিথ্যা অভিযোগের মাধ্যমে তাদের মাথা নত করানোর যুগ শেষ হয়ে গেছে। দিল্লির এই বিস্ফোরণ এবং তার দায় চাপানোর ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, এটি বরং ভারতের দীর্ঘদিনের বাংলাদেশ বিরোধী অপপ্রচারের একটি ধারাবাহিক অংশ মাত্র। গত কয়েক বছর ধরে ভারতীয় গণমাধ্যম এবং তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটওয়ার্ক থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ, কিছুদিন আগেই তারা ব্যাপকভাবে প্রচার শুরু করে যে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। হিন্দু নারীরা নাকি ভয়ে শাখা সিঁদুর পরে ঘর থেকে বের হতে পারছে না। এটি ছিল একটি ডাহা মিথ্যাচার, যার প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং দেশকে অস্থিতিশীল করে তোলা। শুধু তাই নয়, ভারতের কিছু গণমাধ্যম সম্প্রতি প্রচার করেছে যে ঢাকায় তুরস্কের এনজিও সমর্থিত সালতানাত-ই-বাংলা নামে একটি ইসলামপন্থী সংগঠন তৈরি হয়েছে, যারা নাকি গ্রেটার বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম সহ কয়েকটি রাজ্যকে অন্তর্ভুক্ত দেখানো হয়েছে। অথচ এই কাল্পনিক দাবির পক্ষে তারা সামান্যতম প্রমাণও হাজির করতে পারেনি। এটি ছিল বাংলাদেশকে একটি আগ্রাসী ও মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার এক মারাত্মক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের এখানেই শেষ নয়। গত বছর 13 নভেম্বর পাকিস্তানের করাচি থেকে একটি সাধারণ বাণিজ্যিক জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে, অথচ ভারতীয় গণমাধ্যম সেটিকে অস্ত্রবোঝাই জাহাজ হিসেবে প্রচার করে বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালায়। একইভাবে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনাকেও তারা সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা করে। তাদের প্রচার ছিল নিহত আইনজীবী চিন্ময় কৃষ্ণের মামলা লড়ার কারণেই তাকে হত্যা করা হয়েছে, যা ছিল একটি সম্পূর্ণ বানোয়াট তথ্য। বাংলাদেশ ভিত্তিক একটি ফ্যাক্ট চেকিং সংস্থা জানিয়েছে, শুধুমাত্র গত এপ্রিল মাসেই তারা ভারতীয় উৎস থেকে ছড়ানো 296টি ভুয়া খবর শনাক্ত করেছে, যার বেশিরভাগেরই মূল টার্গেট ছিল বাংলাদেশ। এই পরিসংখ্যানই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কতটা পরিকল্পিত এবং
সংঘবদ্ধভাবে বাংলাদেশের বিরুদ্ধে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনা করছে ভারত। ভারতের এই ধারাবাহিক মিথ্যাচার, হুমকি এবং চাপের রাজনীতির বিরুদ্ধেই বাংলাদেশ তার সবচেয়ে কার্যকর অস্ত্রটি প্রয়োগ করতে চলেছে। আর সেই অস্ত্রটি হলো পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি। বছরের পর বছর ধরে বাংলাদেশ নিজেদের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ভারতের কাছ থেকে কিনতে চাইলেও ভারত তাতে ইতিবাচক সাড়া দেয়নি, বরং তারা এমন সব কঠিন শর্ত আরোপ করেছে যা বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে এবং ভারতের এককেন্দ্রিক নীতিকে চ্যালেঞ্জ জানাতেই ঢাকা বিকল্প পথের দিকে হাঁটছে। আর এই বিকল্প পথে ঢাকার সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠতে পারে পাকিস্তান। একটি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির অধীনে বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের মধ্যে সামরিক প্রযুক্তি বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে পারে। এই চুক্তি যদি বাস্তবায়িত হয় তবে তা ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার জন্য একটি দুঃস্বপ্ন হয়ে উঠবে। কারণ এতদিন ভারতকে শুধুমাত্র তার পশ্চিম সীমান্তে পাকিস্তান নিয়ে উদ্বিগ্ন থাকতে হতো, কিন্তু এই চুক্তির পর তাদের পূর্ব সীমান্তেও একটি শক্তিশালী সামরিক জোটের মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হবে, যেখানে বাংলাদেশ ও পাকিস্তান সমন্বিতভাবে কাজ করতে পারে। ভারতের নীতি নির্ধারকরা বরাবরই বাংলাদেশকে তাদের প্রভাব বলয়ের একটি দুর্বল রাষ্ট্র হিসেবে গণ্য করে এসেছে। তারা ভেবেছিল চাপ, হুমকি আর মিথ্যাচার প্রচারণার মাধ্যমে বাংলাদেশকে চিরকাল নিজেদের নিয়ন্ত্রণে রাখা যাবে। কিন্তু তাদের সেই হিসাব যে কতটা ভুল ছিল তা তারা এখন হারে হারে টের পাচ্ছে। বাংলাদেশকে কোণঠাসা করতে গিয়ে তারা নিজেরাই এখন এক উভয় সংকটে পড়েছে। একদিকে চীনের সাথে লাদাখ সীমান্তে তীব্র উত্তেজনা, অন্যদিকে পশ্চিম সীমান্তে পাকিস্তানের সার্বক্ষণিক সামরিক চাপ। এর মধ্যে যদি পূর্ব সীমান্তেও বাংলাদেশ পাকিস্তান অক্ষশক্তি গড়ে ওঠে তাহলে ভারতের পক্ষে এই ত্রিমুখী চাপ সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। কার্যত ভারত এখন নিজের পাতা ফাঁদেই আটকা পড়েছে। বাংলাদেশকে হুমকি দিয়ে কাবু করার কৌশল তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে এসেছে। যে বাংলাদেশকে তারা নিজেদের বাড়ির উঠোন মনে করত, সেই বাংলাদেশই এখন তাদের গলার কাটা হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতির চরম ব্যর্থতা আজ দিনের আলোর মতো স্পষ্ট। প্রতিবেশীদের সার্বভৌমত্ব ও সম্মানকে গুরুত্ব না দিয়ে কেবল পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে যে সম্পর্ক ধরে রাখা যায় না, বাংলাদেশ তা ভারতকে দেখিয়ে দিয়েছে। এই জটিল পরিস্থিতিতে একটি প্রশ্নই সামনে আসছে, এবার মোদীকে কে বাঁচাবে? তার আগ্রাসী পররাষ্ট্র নীতির ফলে ভারত আজ তার প্রায় সকল প্রতিবেশীর থেকেই বিচ্ছিন্ন। নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের পর এবার বাংলাদেশও ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে যাওয়ার জোরালো বার্তা দিচ্ছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের এই সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি কেবল একটি সামরিক জোট নয়, এটি ভারতের দাদাগিরির বিরুদ্ধে একটি শক্তিশালী জবাব। এটি প্রমাণ করে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতি নির্ধারণে সম্পূর্ণ স্বাধীন এবং দেশের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো কঠিন পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। দিন শেষে এই নতুন ভূরাজনৈতিক মেরুকরণ এটাই প্রমাণ করছে যে আন্তর্জাতিক সম্পর্ক কোনো চিরস্থায়ী বন্ধুত্ব বা শত্রুতার উপর নির্ভর করে না, বরং এটি নির্ভর করে প্রতিটি রাষ্ট্রের নিজস্ব স্বার্থ এবং আত্মমর্যাদার উপর। আর বাংলাদেশ ঠিক সেই পথেই এগিয়ে চলেছে।